একবারই আমার জন্য যা করেছো তুমি, দিস ইজ এনাফ ফর মাই হোল লাইফ। যে মেয়ের কথা বলছো তোমরা, যাকে তোমরা এত মাথায় করে রেখেছো, সেটা তো জানোই আমার ইচ্ছাতে সে পৃথিবীতে আসেনি। তোমরা দুজন একদম পারফেক্ট ম্যাচ। পারফেক্ট ম্যাচ আমি আর রাশা। পাপা, আমরা যদি পারফেক্ট ম্যাচই হইতাম তাহলে আমাদের ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়ের জন্য তোমায় রাজি করাইতে হতো না। ছাড়া রাজীব আজকে আমার হাতে রান্না খেতে চাইছে। তাই? ঠিক তাই। আপনি তো সেদিন বললেন চাচি, বিয়ের পর রাজীবের বাসায় সব রান্না আমাকেই করতে হবে। আজ থেকে অনেক বছর আগে রাশার মায়ের সাথে তুমি যেটা করছো সেটাই আবার আমার সাথে করতেছো কিনা এটা ভেবে দেখছো? মেজমা, আসবো? এসো নাহিয়ান। থ্যাঙ্কস গড যে তোমার এখানে পাইছি। তোমাকে তো কিচেন ছাড়া কোথাও পাওয়াই যায় না। এনিওয়ে, তুমি আমার দিকে কি লুকাইছো? ও কিছু না, আর আজকে কিচেনের দায়িত্ব মার, তো ওই জন্য আর কি। কিছু বলবে? তুমি তো এই বাড়ির ক্রাইসিস ম্যানেজার, মানে সব সমস্যার সমাধান তোমার কাছে আছে। কি হয়েছে খুলে বলো তো। মানে ফারদিন কি আবার নতুন করে ঝামেলা করেছে? আরে না না, ফারদিন তো ইজ এ গুড বয়। তাহলে আই নিড এ ফেভার, কিন্তু শর্ত একটাই, কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না। আম্মা আমায় ডেকেছো? আয় ভেতরে। এই যে এখানে তোর সব বিয়ের গয়নাগুলো আছে। আমি তো এগুলোর কথা ভুলেই গিয়েছিলাম। এখন গোল্ডের যা দাম, এগুলো সেল করলে তো অনেক টাকা পাওয়া যাবে। আমি তোকে এসব বের করে দিয়েছি যাতে তুই রাশাকে কি কি দিবি সেটা আলাদা করে রাখতে পারিস। আর এগুলো বিক্রি করতে যাবি কেন? প্রয়োজনের সময় এগুলো কাজে না লাগলে কি লাভ? আর আমি রাশাকে দিব কেন? ওর দায়িত্ব তো আমার না। আচ্ছা, এই দুটো রাশাকে দিও। রাশা, রাশা, তুই নিজের হাতে ওকে দে, ও খুশি হবে। আমাকে ডাকছো নানু? আয় আমার কাছে আয়। তোর মা তোকে কিছু দিতে চায়। থ্যাংক ইউ মাম্মাম। আর এটা এটা আমি তোকে দিলাম, এই বড় গয়নার সেটটা। এটা আমি তোর জন্য রেখে দিয়েছিলাম তোর বিয়েতে দেব বলে। এই নে, রাখ। আর এটা রেখেছিলাম নাহিয়ানের বউয়ের জন্য। এই দেখ, এইগুলো আমি সব তোকে কাল পরাবো। দেখে নে কোথাও কোনো সমস্যা আছে কিনা, যদি থাকে তাহলে ঠিক করে আনতে হবে। এগুলো নিজেকে সাবধানে রাখিস কিন্তু। আর যদি নতুন কিছু বানাতে ইচ্ছে হয় তাহলে আমাকে বল, আমি নতুন করে বানিয়ে দেব। ঠিক আছে?
নানু, আমি তো ইউকেতে চলে যাইতেছি। তোমার দেওয়া এত ভারী গহনা এগুলো তো সাথে নিয়ে যাইতে পারবো না। তুমি বরং এক কাজ করো, তুমি এগুলো তোমার কাছে রেখে দাও। আমি ছোট যে কানের দুলটা এটা নিয়ে যাব, এটা আমি সবসময় পরতে পারবো। তোমার এই গয়নাটা আমার খুব পছন্দ হয়েছে মাম্মাম। থ্যাংক ইউ। রাশাকে তুই মেনে নিতে পারিস না, কারণ রাশার বাবাকে তুই কোনোদিনই মেনে নিসনি। ভালো করে খেয়াল করে দেখেছিস, রাশা হুবহু তোর মতো হয়েছে। ওর বাবার তো কিছুই পায়নি। বিয়ের আগে তুইও এমন ছিলি রে জেসমিন, পরিবারের সবার পছন্দের। এখন তুই কেন এমন হয়ে গেলি রে জেসমিন? তুই কোনোদিনই সবার সাথে স্বাভাবিক হতে পারবি না। সবাই তোকে কত ভালোবাসে। আমি ততদিনই তোমাদের সবার কাছে ভালো হয়েছিলাম যতদিন আমি অন্ধের মতো তোমাদের সব কথা বিশ্বাস করতাম। যে আমি আমার জীবনে একটা ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে চাইলাম, অমনি আমি তোমাদের সবার শত্রু হয়ে গেলাম। এটাকে ভালোবাসা বলে না আম্মা, এটাকে বলে কর্তৃত্ব, নিয়ন্ত্রণ করা। যখন দেখলে আমি তোমাদের হাতের নাগালে বাইরে চলে যাচ্ছি, অমনি জোর করে আমাকে আরেকজনের হাতে তুলে দিলে। মানলাম আমি একটা বিদেশি ছেলের সাথে প্রেম করে ভুল করেছি, তাই বলে আমাকে জোর করে বিয়ে দিতে হবে? মানুষ কি তার নিজের ভুলটা বোঝার জন্য একটু সময় দরকার হয় না? তোমরা তো আমাকে সেই সময়টাও দিলে না। সেখানেও যখন আমার জায়গা হলো না, তোমরা আবার আমাকে তোমাদের নিয়ন্ত্রণে নিতে চাইলে। আজ যখন আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছি, নিজের জীবনটা চালাতে চাচ্ছি, তোমরা সবাই আমাকে দূরে ঠেলে দিলে। আমার কষ্টের দিনগুলোতে তোমাদের কারো একটু সহানুভূতি আমি পাইনি আম্মা। তুমি ঠিকই বলেছ আম্মা, রাশা ঠিক আমার মতোই হয়েছে। আর তাই তো তোমাদেরকে খুশি করতে তোমাদের সিদ্ধান্ত মেনে ও বিয়েতে রাজি হয়েছে। না হলে তো এটা ওর বিয়েরই বয়স না। রাশা এখন পৃথিবী দেখবে, জীবনটাকে নতুন করে চিনবে, পদে পদে ভুল করবে, ভুল থেকে শিখবে। যাই হোক, আমি তো বলার কেউ না। আমার কষ্ট তোমাদের কারো চোখে পড়েনি আম্মা, কিন্তু রাশার কষ্ট ঠিকই তোমাদের চোখে পড়বে। রাশাকে দেখেই তোমরা 20 বছর আগের আমাকে দেখবে, আমাকে বুঝতে পারবে। তুই রাশাকে চিনিস না, তাই রাশার ব্যাপারে কিছু বলার তুই কেউ না। আমি রাশার কেউ না বলেই তো খুব সহজেই কথাগুলো বলতে পারলাম। আর তোমরা যে বিয়ের নামে পুতুল পুতুল খেলা শুরু করেছো, এটা নাহিয়ান আর রাশা ওদের দুজনের জীবনটাকেই নষ্ট করবে, কথাটা মনে রেখো। ই আল্লাহ, তুমি আমাকে আর কোনো পরীক্ষায় ফেলো না। বিয়েটা যেন ঠিকঠাক মতো হয়, আমার নাতি নাতনিরা যাতে সুখী। মা, আন্টি ওনারা কোথায়?
মনে তো দেখছি না যে। ওই ভাবি আত্মীয়দেরকে বিয়ের দাওয়াত দিতে গেছে। আর চাচির মাথা ধরছে। আপনাকে আরেকটু পোলাও দিই? না না, ঠিক আছে। মেঘা শুন তো মা, তোর চাচিরে ডাক, আসতেছে না কেন? চাচি লজ্জায় আসতেছে না, রাজীব খাবার খেয়ে কি না কি বলে সেই ভয়ে। বাবাজি, ভাবি সবসময় রান্না বান্না করে, কিন্তু ওই সকাল সকাল বেরোবে এই কারণে একটু তাড়াহুড়া করছে, রান্নাটাই একটু এদিক ওদিক হয়ে গেছে বাবাজি। না না, কোনো সমস্যা নেই। আমি তো আসলে মেঘার হাতে রান্না খেতে এসেছি। মেঘা এত করে আসতে বললো যে না করতে পারিনি। এটা আমি রান্না করছি স্পেশালি আপনার জন্য। ওয়াও, দারুণ। তোমার মতো মিষ্টি। বিয়ের পর প্রতিদিনই বানাই খাওয়াবো। কমিউনিটি সেন্টারের সব প্রিপারেশন শেষ। কাল সন্ধ্যা আমি গাড়ি পাঠাবো আপনাদের নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, তো 7 সিটার হবে তো? আমরা তো মাত্র 4 জন মানুষ যাব বাবা, 7 সিটার দিয়ে কি হবে? না না, আপনারা তো 5 জন। আসলে বাবাজি, বিয়ের আগে এত হিসাব নিকাশ, সবকিছু ভুলভাল হয়ে যাইতেছে। আপনি ব্ল্যাক কফি খাবেন? তুমি বানিয়ে দিলে তো সবই খাবো। এই ফারদিনি গাধাটাকে নিয়ে আমি আর পারি না। আরে কখন আসবে? এতবার কল দিতেছে, কলটা তো ধরবি নাকি? ও প্লিজ নাহি, তুমি তো চুপ করবা। ইউ আর ডিস্টার্বিং। আর গাধা কাকে বলতেছো? কি হয়েছে ব্রো? এত কিসের এমার্জেন্সি? আমি আমার বন্ধুদের আড্ডা ফালাই তোমার কাছে চলে আসছি। ও আই সি, গাধা মিন্স ফারদিন। আজব, গাধা? আমি গাধা হইতে যাবো কেন? আজব, আমি কি গাধার মতো কাটতেছি নাকি? আরে খাটতেছিস না তো, গাধার মতো কেন খাটছিস? তুই হচ্ছিস গাধার মতো বিহেভ করতেছিস। মানে কি? ভাই আজকে ঈদের দিন, আজকে তোর কিসের বন্ধু বান্ধব? আজকে ফ্যামিলিকে টাইম দিবি। তোর বন্ধুর সাথে আড্ডা দিতে গেছে। হোয়াট এভার, তোর আসতে এত দেরি হয়েছে কেন? আচ্ছা ব্রো, কি হয়েছে সেটা তো খুলে বলবা। কল দিতে দিতে তো আমার জান বের করে ফেলতেছিলাম। অ্যাকচুয়ালি আমি অনেক বড় একটা ঘটনা ঘটাই ফেলছি। এখন পিছনে সরে আসার আর কোনো ভয় নাই। তোর হেল্প লাগবে আমার। কি ঘটনা? লাইক কোনো অ্যাক্সিডেন্ট? কারোর সাথে আবার মারামারি করছো? এ ব্রো প্লিজ, এত সাসপেন্স রাখো না তো। প্লিজ ভাই, খুলে বলো না প্লিজ। তার আগে তুই শুধু বল যে তুই আমার সাথে আছিস কিনা, মানে আমি যেটা বলবো সেটা করবি কিনা। এখন বিপদে যখন পড়ছো তাইলে তো তোমার সাথে থাকতেই হয়। এখন প্লিজ খুলে বলো না কি হয়েছে।
এখনকার বিয়েতে কত কিছু হয়, গায়ে হলুদ, মেহেদি, ব্যাচেলার্স পার্টি, কিন্তু আমার বিয়েতে কিছুই হইতেছে না। এই জন্য সময়ের কথা সময়ে বলতে হয়। বিয়ে নিয়ে তোর এত আগ্রহ, আমাকে আগে বলবি না? বিয়ের আগের দিন কেন? তুই যদি আমাকে আগে বলতিস আমি সব ব্যবস্থা করতাম। নিজের কথা নিজে কিভাবে বলবো চাচা? আমার কত কি ইচ্ছা ছিল। মন খারাপ করো না মেঘা, আমরা একটা বড় সড়ো রিসেপশন পার্টি দেব, একদম ডেস্টিনেশন ইভেন্ট। সেখানে তোমার সব ইচ্ছা পূরণ হবে। বলো, আর কি কি ইচ্ছা আছে তোমার? আমি ভেবেছিলাম আপনি নিজে আমাকে নিতে আসবেন বিয়ের ভেন্যুতে নিয়ে যাওয়ার জন্য। আমাদের একদম গ্র্যান্ড এন্ট্রি হবে, সিনেমাটিক স্টাইলে শুট করা হবে, ওই যে এখনকার নায়ক নায়িকারা যেভাবে বিয়ে করে। মানে সব গেস্ট আগেই চলে যাবে, এরপর জামাই বউয়ের জন্য সবাই অপেক্ষা করবে, আর এরপর আপনি আর আমি হাত ধরাধরি করে। মেঘা, কি হইতেছে এই সমস্ত? দেখতে পাইতেছিস না যে আমি আছি এখানে? আর এই সমস্ত অনেক খরচের ব্যাপার। না না বাবা, ওর কথা শুনতে হবে না তোমার। আমরা সময় মতো মেঘাকে নিয়ে চলে আসবো। আজকে তাহলে আসি আঙ্কেল, বাই মেঘা। কিছু যদি নাই হবে তাহলে জেসমিন তোকে ব্যাকইয়ার্ডে কেন ডেকেছে? তারপর একা আমাকে ডাকছে ব্যাকইয়ার্ডে? ফোন চাইছি না আমি? আমার সাথে চালাকি করিস না মেঘা, খবরদার। আর ভুলে যাস না, তোর মায়ের ভালো থাকার, বেঁচে থেকে দোজকে থাকা, সবকিছু কিন্তু আমার উপর নির্ভর করতেছে। অনেক সহ্য করেছি, আর না, এবার আমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। কিছু একটা বুদ্ধি তো তুই পাকাইতিস রে মেঘা। একই বংশের রক্ত আমাদের দুইজনের শরীরে। না মাম্মাম, আমি তারাই ঠিক আছি, আমরা এইভাবে কথা বলি। আমাকে দিয়ে এক কথা দুবার বলাবে না, যা করতে বলেছি করো।